শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরপরই অন্যান্য ঘটনার মধ্যে আক্রান্ত হয়েছিল ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িটি। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার আগে সংগঠিত এই ঘটনা হয়তো এড়ানো সম্ভব ছিল না। অভ্যুত্থানের ৬ মাস পর গত ৫ ফেব্রুয়ারি একটি ডিজিটাল প্ল্যাটফর্মে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাইভ বক্তব্য প্রচারের ঘোষণার পর ওই দিন রাতে ৩২ নম্বরের বাড়ি প্রথমে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং পরে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এর ধারাবাহিকতায় দেশের কিছু কিছু স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙচুর সহ অন্যান্য স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কোনো ভূমিকা রাখতে দেখা যায়নি। সঙ্গত কারণেই প্রশ্ন উত্থাপিত হচ্ছে, জনতার রুদ্ররোষ ঠেকাতে পারবে না জেনেই কি নিষ্ক্রিয় থেকেছে আইনশৃঙ্খলা বাহিনী, নাকি এসব ঠেকানোর জন্য সক্ষমতার ঘাটতি আছে তাদের? আরও একটি প্রশ্ন মানুষের মধ্যে আছে, তা হলো ছাত্র জনতার ক্ষোভের সুযোগ নিয়ে কোনো স্বার্থান্বেষী মহল কি সারা দেশে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে কিনা? দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং কিছু প্রশ্ন। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন মিহির ঘোষ, সহকারী সাধারণ সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং লেখক আবু সাঈদ খান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আবু সাঈদ খান, আপনাকে দিয়ে শুরু করে আমি একটি যুক্তি আসলে দাঁড় করানো হচ্ছে যে শেখ হাসিনা বক্তব্য দিবে বলেছে বা দিয়েছে বলেই আসলে ছাত্র জনতা এই আক্রমণ ঘটিয়েছে ধানমন্ডি। বলছি, এই যুক্তি আসলে কতটা যুক্তিসঙ্গত বলে মনে করেন আপনি? আচ্ছা, আমি মনে করি যে যখন অভ্যুত্থান হয়, বিপ্লব হয়, তো সেই সময় অনেক ভাঙচুর, অঘটন সবই ঘটতে পারে এবং সেগুলোর একটা পিছনে যুক্তি খুঁজে পাওয়া যায়। কিন্তু তারপরে ৬ মাস পর এই ধরনের ঘটনা ঘটা এটা ক্রমেই সমর্থনযোগ্য না। যেমন গণভবনের ঘটনাকে নিয়ে এত প্রশ্ন কিন্তু হয়নি, এত আলোচনা হয়নি, এই ৩২ নম্বর নিয়ে যেরকম হচ্ছে। প্রথমত হচ্ছে যে এই সরকার সংবিধানের অধীনে শপথ গ্রহণ করেছে যে তারা সংবিধানকে সমুন্নত রাখবেন। তো এই ঘটনা কি সেটার আলামত দেয়? কেন এই ঘটনার মধ্য দিয়ে যে ভাঙচুর হয়েছে সেখানে পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তারা নির্বিকার ছিল, সরকার চোখ বুজেছিলেন। তো এটা তো কোনো ক্রমেই সমর্থনযোগ্য না। একটা জিনিস হচ্ছে যে এই ঘটনার সঙ্গে তো সাধারণ কিংবা কোনো স্বার্থান্বেষী মহল থাকতে পারে, কিন্তু এমন একটা ধারণা হয়েছে যে সরকারের বোধহয় একটা জনমনে ধারণা হয়েছে প্রচণ্ড সমর্থনও থাকতে পারে, কিন্তু সরকার নির্বিকার ছিলেন এ ব্যাপারে সন্দেহ নেই। হ্যাঁ, সরকারের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। তো নিন্দা জানাবো তো আমরা পরের দিন, তো নিন্দা তো আমরা জানাবো, জনগণ আমাদের মতো আম পাবলিক নিন্দা জানাবে, সরকার অ্যাকশনে যাবে। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে এই সরকার যথেষ্ট ক্যাপাবল না, কিন্তু এত দুর্বল এটা আমি ভাবতে পারিনি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে হ্যাঁ, ব্যর্থ হতে পারে। তারা যদি শিক্ষকদের আন্দোলন, রাস্তার অন্য অন্য আন্দোলন দমন করার জন্য জল কামান দাগাতে পারে, অন্য অন্য পদক্ষেপ গ্রহণ করতে পারে, এই ক্ষেত্রে কেন পারলো না? এটা একটা বড় প্রশ্ন। আমি মিহির ঘোষের কাছে এটা নিয়ে যাই, আবার আপনার কাছে আসবো। আপনার কি মনে হয় আসলে কেন আইনশৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় থাকলো? পুরো রাত জুড়ে বুলডোজার এনে একটি এমন স্থাপনা ঢাকা শহরের প্রাণকেন্দ্রে গুড়িয়ে দেওয়া হলো, সরকার কিছু করলো না। এটা কি সদিচ্ছার অভাব নাকি আসলে সক্ষমতার অভাব? আমার কাছে মনে হয় যে সদিচ্ছা এবং সক্ষমতা এটা দুই ক্ষেত্রেই এটা দুটাই প্রযোজ্য। যে হ্যাঁ, আমাদের সক্ষমতা, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দীর্ঘদিনের লড়াই সংগ্রাম, আমাদের 15 বছরে যে ফ্যাসিবাদী শাসন তার অবসানের জন্য আমরা রাস্তায় ছিলাম, বামপন্থীরা সহ বিভিন্ন রাজনৈতিক দল। আসলে তো এইভাবে ভাবাটা ঠিক না যে জুলাই আগস্ট এই অভ্যুত্থান, বিশেষ করে জুলাইয়ের যে শেখ হাসিনার শেষে ফ্যাসিবাদী শেখ হাসিনার শেষে যে গুলি চালিয়েছে, হাজার মানুষকে হত্যা করেছে, ছাত্র জনতাকে হত্যা করেছে, এইটা একদিনে, এই ক্ষোভ বিক্ষোভ একদিনের বিষয় না। এটা 15 বছর বেশি সময় শেখ হাসিনার যে ফ্যাসিস্ট আচরণ, তার যে রাষ্ট্র পরিচালনায় সে যে কর্তৃত্ববাদী এবং অগণতান্ত্রিক
দমন পীড়ন, বিভিন্ন রাজনৈতিক দলের দমন পীড়ন, ভোটকে নির্বাসনে পাঠানো, ভোটাধিকার চলে গেল নির্বাসনে, গণতন্ত্র নির্বাসনে, ভিন্ন মতকে দমন করা, এর মধ্যে দিয়ে আমরা দেখলাম যে সেটা ক্লিক করে গেল। আমরা জুলাই মাসে যখন শেখ হাসিনা যে কোটা যে আন্দোলন, সেই আন্দোলনে তার যে একটা উস্কানিমূলক সিদ্ধান্ত কোর্টের মাধ্যমে হোক, যেভাবেই হোক সেটা করেছে, কোটা বাতিল, সেখান থেকে বিস্ফোরণ হয়ে গেল, এই আন্দোলনটা ক্লিক করে গেল এবং আমরা জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে 5ই আগস্ট একটা গণঅভ্যুত্থান সংগঠিত হলো। কিন্তু সেই সংগঠিত গণঅভ্যুত্থানে আমরা প্রত্যাশা করলাম রাজনৈতিক দলগুলো সকলেই সেদিন ছাত্রদেরকে সম্মান, ছাত্রদের প্রতি, তার আন্দোলনের প্রতি এবং আমাদের শহীদদের প্রতি সম্মান দেখিয়ে আমরা সেই ছাত্রদের যে দাবি, ডক্টর ইউনূসকে তাদের দাবি অনুযায়ী ডক্টর ইউনূস সাহেবকে উপদেষ্টা করা এবং উপদেষ্টা পরিষদ করার ক্ষেত্রে ছাত্রদের ভূমিকাকে এবং অনেক ক্ষেত্রেই মানে আমাদের বামপন্থী সহ অনেক রাজনৈতিক দলকে ইনভলভ করাও হয়নি। তারপর আমরা মনে করেছি যে এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্রদের যে অবদান, সেই অবদানকে স্বীকৃতি দিয়েই যে একটা তরুণ প্রজন্ম তারা মিলে, প্রবীণরা মিলে যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, এইটা রাষ্ট্র পরিচালনায় তারা দক্ষতার পরিচয় দেবে এবং তাদের দায়িত্ব হবে, কর্তব্য হবে যে আমাদের রাষ্ট্রের যে সংস্কার সেটা শুরু করে আমাদের দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়াটাই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হবে। কিন্তু আমি এই কারণেই বলছি যে সেখানে আমরা প্রথম থেকেই সক্ষমতার আমরা ঘাটতি দেখছি, আমরা সদিচ্ছার জায়গাতেও, কারণ আমাদের এই দেশে এই আন্দোলনের মধ্য দিয়ে এখানে নানা মত পথের মানুষই অংশ নিয়েছিল। এইখানে আমরা দেখলাম যে এই অভ্যুত্থানের পরে যখন দ্বিতীয় স্বাধীনতা বা একটা বিপ্লব হিসাবে এটা একটা গণঅভ্যুত্থান, ছাত্র জনতার এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণমূলক গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানটাকে যখন দ্বিতীয় স্বাধীনতা বলা শুরু হলো, তখনই এর মধ্যে একটা অন্য প্রবণতা আমরা লক্ষ্য করলাম। দ্বিতীয় স্বাধীনতার মধ্য দিয়ে আসলে মুক্তিযুদ্ধকে খারিজ করে দেওয়ার একটা প্রবণতা আমরা প্রথম থেকে লক্ষ্য করলাম এবং সেখান থেকে নানাভাবে জাতীয় সঙ্গীত বাতিল বা জাতীয় সঙ্গীতকে চেঞ্জ করা, পরিবর্তন করা, আমাদের সংবিধানকে ছুঁড়ে ফেলা, এরকম যে প্রশ্নগুলো আসলো, আমার মনে হয় যে এই জায়গাটায় বা আমাদের যে এই সম্প্রতি যে 32 নম্বরে যে ঘটনা ঘটলো, হ্যাঁ শেখ হাসিনার ওই দিনই বক্তব্য, যদিও শেখ হাসিনার বক্তব্যের আগেই ঘটনা সংঘটিত হওয়া শুরু হয়েছে, এটা একটা অবশ্যই তার যে উস্কানি বা সেখানে ভারতে বসে, এখানে আমাদের সরকার আছে, আমাদের এইটা কূটনীতিকভাবে এটাকে প্রোটেস্ট শুধু করা না, এটাকে করা হয়, প্রতিহত করা উচিত। সরকারের এই জায়গাটাতে শেখ হাসিনা বিদেশে বসে যেন কোনো উস্কানি না দেয়, সে পতিত স্বৈরাচার, হ্যাঁ, তাকে জনগণের আন্দোলনে এবং সে গণহত্যার অনেক হত্যাকাণ্ডের দায় তাকে নিতে হচ্ছে এবং সেটা নেওয়াই তার বিচারের মুখোমুখি সে হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে সেই জায়গায় যে ঘটনাটা ঘটলো, এটার সাথে একটা আমি লিঙ্ক খুঁজে পাই যে 32 যত কথাই বলি, 32 একটা মুক্তিযুদ্ধের স্মারক না বলি। সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না, রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসের, মুক্তিযুদ্ধকে নিয়ে 24 বছর আমাদের পাকিস্তানি শাসন শোষণের যে লড়াই, সেই লড়াইয়ের ধানমন্ডির 32 সেই জায়গাতে একটা অবশ্যই ভূমিকা আছে। এই ঘটনা কি নিছক আসলে মবের একটা অতি উৎসাহে একটা ঘটনা, নাকি এটার আসলে দূরদর্শী কোনো রাজনৈতিক পরিকল্পনা ছিল? আমি ওটাই বলছিলাম যে আসলে এর মধ্যে একটা রাজনৈতিক, আমি প্রথমে বলেছি দ্বিতীয় স্বাধীনতা, আমি বলেছি যে এই যে সংবিধান ছুঁড়ে ফেলা, এটার সাথে লিঙ্ক আছে। যেমনটি বলছিলেন মিহির ঘোষ যে একটুখানি যে কোনো একটি নির্দিষ্ট দল হয়তো কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে রেখে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। আপনার কি মনে হয়, যেমন বিএনপি এই পুরো ব্যাপারটিকে ডিজোন করেছে, যে তারা নিন্দাও জানিয়েছে, পরবর্তীতে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে উপদেষ্টা আমাদের ছিলেন, ছাত্র উপদেষ্টা মাহফুজুর, তিনি আসলে বলেছেন যে এগুলোর নিন্দা, এগুলো থেকে দূরে থাকতে হবে এবং সরাসরি কিন্তু আমরা কোনো সমন্বয়কে ওখানে যাইতেও দেখিনি, যাদেরকে আমরা আসলে চিনি। কারা তাহলে এসব ঘটনা ঘটাচ্ছে? প্রথমত হচ্ছে যে হ্যাঁ, কোনো সমন্বয়ক যান নাই, এটা ঠিক। 2 নম্বর হচ্ছে ছাত্ররা গিয়েছিল, তার বাইরেও অনেকে গিয়েছিল যারা মানে চেহারা মনে হয় যে যারা ছাত্র না। যা হোক,
তো এবং তারা যে সংখ্যায় খুব বেশি সেটাও না, এবং এটাকে আমাদের পুলিশ আমাদের সেনাবাহিনী মোকাবেলা করতে পারে না এমনটা না, কেননা এরপরে তো আরও কিছু কিছু মবকে তো তারা মোকাবেলা করেছে, তো এইটা করতে পারতো। এখানেই কিন্তু প্রশ্ন থেকে যায়। আর একটা হচ্ছে যে এই ঘটনার পরে কারো কারো স্টেটমেন্টে মনে হচ্ছে যে সমস্ত দোষটা যেন শেখ হাসিনার কারণে এই ঘটনা ঘটেছে। হ্যাঁ ঠিক, শেখ হাসিনা ভারতে গিয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এসবই ঠিক, কিন্তু এটার জন্য শেখ হাসিনাকে দেশে আনা, বিচারের কাঠগড়ায় দাঁড় করানো, এর জন্য তো ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছে দাবিটা যাবে, মিছিল তো যাবে। যদি এটা হয় তখন মিছিলটা তো সরকারের কাছে যাবে, এটা যমুনা কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করে বলা হবে যে শেখ হাসিনাকে দেশে ফিরে আনো, বিচার করো, এবং দ্রুত বিচারের দাবিতে এটা হতে পারে। কিংবা তো এই মিছিল অন্য জায়গাও যেতে পারে, যে কোনো রাস্তায় যেতে পারে, এমনকি আমি চাই না যে এটা ঘটুক, যে ভারতীয় দূতাবাসেও যেতে পারত, যে ঠিক আছে এই মিছিলটা এরকম সেখানেও দাবি করতে পারত। কিন্তু সেই মিছিল কেন ৩২ নম্বরে গেল? ৩২ নম্বর শেখ হাসিনার বাড়ি না। হ্যাঁ এটা ঠিক যে শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ভূমিকাকে ছোট করা হয়েছে, শেখ হাসিনা ক্ষমতার মধ্য দিয়ে তাকে বিভিন্নভাবে সংকীর্ণ জায়গা থেকে কিংবা তাকে বড় করতে গিয়ে অন্যদেরকে ছোট করেছে। ইতিহাসে কিংবা যে স্বৈরশাসন ছিল শেখ মুজিবুর রহমানের ছবিকে সামনে রেখে এই স্বৈরশাসন পরিচালনা করেছে। এগুলো সবই সত্য, তারপরে ইতিহাসও সত্য, ৭১ সত্য, মুক্তিযুদ্ধও সত্য, এবং মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় বাংলাদেশ পথ চলছে। মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে তো বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই। পয়লা ফাল্গুন তো আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ, সেখানেও বাধা হচ্ছে। আমি তো এই তো কেবল অনলাইনে দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেখানে পয়লা ফাল্গুন পালন করতে দেওয়া হয়নি। তো এখানে মধুপুরে লালনের জন্মশতবর্ষের যে উৎসব ছিল, জন্মশতবর্ষ না বোধহয় আরও আর কি দ্বিশত বোধহয়, তো উৎসব ছিল, সেই ক্ষেত্রেও আমরা দেখলাম যে সেখানে বাধা এসেছে। এও হতে পারে যে সমাজে পিছনের অংশ, পশ্চাৎপদে একটা অংশ সমাজে থাকে, যারা সবসময় সামনের দিকে জাতিকে হাঁটতে দেয় না। ভূতের যেমন এদের মোকাবেলা করতে এত ভয় কেন সরকারের ভয় পাওয়ার কথা না, এরা সব সময় ছিল, এরা অতীতেও ছিল। যেমন আমি মোহাম্মদ নাসিরউদ্দিন সহকার সম্পাদক, উনি বলেছেন যে ওনার সময় ফতোয়া ছিল যে ফুটবল খেলা হারাম, যুক্তি ছিল ফুটবলটা দেখতে নাকি শুয়োরের মাথার মতো, তাই ওটা খেলা যাবে না। তো আমাদের সময় আমরা শুনেছি কলের গান, গ্রামোফোন ছিল, বসে যে ওটা হলো দুটো হলো শয়তানের কান, ওর দুটো হর্ন ছিল, ওটা হলো শয়তানের কান, ওটা শোনা যাবে না। তো এরকম ফতোয়া সবসময় ছিল, পশ্চাৎপদ শক্তি সবসময় ছিল, এবং এই পশ্চাৎপদ শক্তির সঙ্গে বোঝাপড়া করেই প্রগতির পথে পা দেওয়া হয়েছে। এখানে ইংরেজি শিক্ষার বিরুদ্ধে ছিল, আধুনিক শিক্ষার বিরুদ্ধে ছিল। বেগম রোকেয়া তো শিক্ষার আলো জ্বেলেছিলেন, মেয়েদেরকে শিক্ষাঙ্গনে টেনে এনেছিলেন, তার অবদান অনস্বীকার্য। এখন বেগম রোকেয়ার হল বন্ধ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবি উঠেছে। তাহলে বুঝতে হবে তারা কারা, এই স্পর্ধা কোথায় পায়, এবং এই ব্যাপারগুলোকে আমার মনে হয় কঠোর হস্তে দমন করা উচিত। মিহির ঘোষ, শুধু তো আওয়ামী লীগের যে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে তা না, আসলে এই সুযোগে যার যত রাগ যার উপরে ছিল তার উপরেই আসলে এই হামলা হয়েছে। যদি আমরা বগুড়ার কথা বলি, যে উত্তেজিত জনতা আওয়ামী লীগ ও জাসদের অফিসের সাথে সাথে সিপিবির অফিসও ঘুরিয়ে ভেঙে দিয়েছে, এবং অতি উৎসাহী কিছু মানুষ বলেছেন যে জাসদ ও সিপিবি অফিসের জায়গায় মসজিদ এবং আওয়ামী লীগের অফিসের জায়গায় পাবলিক টয়লেট করার ঘোষণা দিয়েছেন তারা আসলে ওই জায়গায়। তখন সিপিবি তো এই অভ্যুত্থানের একটা বড় শক্তি, আসলে তাদেরটা কেন ভাঙা হলো? এই দেশটাকে আমাদের সংস্কৃতি, এখানে রোকেয়া, এখানে আমাদের লালন, এখানে রবীন্দ্র, এখানে নজরুল, আমাদের পহেলা বৈশাখ, বসন্ত, যারা এটাকে পছন্দ করে না, সেই শক্তি আমাদের সিপিবি অফিসে অগ্নিসংযোগ করেছে। সিরাজগঞ্জে, বগুড়ায় অভ্যুত্থান পূর্ববর্তী সময় উদিসি অফিস তারা আগুন লাগিয়েছে, সিপিবি অফিসেও আগুন লাগিয়েছে, এবং অভ্যুত্থানের পরবর্তী সময়েও সেই শক্তি, আমাদের ধারণা আছে সেই শক্তি তারা আমাদের অফিসে তারা করে হামলা করেছে বগুড়াতে, এবং আমরা নিশ্চিত, এবং আমরা এটা নিন্দা জানিয়েছি। এবং আমরা মনে করি আমাদের লড়াইটা হলো আমরা যেমন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি, এখন আমাদের করতে হচ্ছে, সেই সাথে আমরা লড়াই করতে হচ্ছে আমাদেরকে
যে এই যে মুক্তিযুদ্ধকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, মুক্তিযুদ্ধকে যারা ভুলিয়ে দিতে চায়, যারা আমাদের তারাই আজকে এই আক্রমণগুলোর সাথে এই প্রগতিশীল, শুধুমাত্র তো এই 32 না, বেগম রোকে আক্রান্ত হচ্ছে, সিধু কানু যা আদিবাসীর যে আমাদের সাঁওতাল বিদ্রোহের সিধু কানু আক্রান্ত হচ্ছে, আমাদের কৃষক সুনামগঞ্জের কৃষক যে ভাস্কর্য সেইটা আক্রান্ত হচ্ছে। তারা আসলে কি চায়? তারা ওই যেটা বললাম যে তারা চায় যে তারা যে পরাজিত হয়েছিল 71-এ, যে আমরা বিজয়ী হয়েছিলাম, আমরা কী লক্ষ্য নিয়ে বিজয়ী হয়েছিলাম? আমরা 24 বছর, মুক্তিযুদ্ধ তো 9 মাসের যুদ্ধ শুধু নয়, এটা ধারাবাহিক, আমাদের এই জাতির ধারাবাহিক সংগ্রামের ফসল হল মুক্তিযুদ্ধ। 24 বছর গণতন্ত্রের যে লড়াই, আমাদের ধর্মভিত্তিক পাকিস্তান রাষ্ট্র তার বিরুদ্ধে যে লড়াই, এটা অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার যে লড়াই, এবং ধনবৈষম্য, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের যে বৈষম্য, 22 পরিবারের সাথে গোটা পাকিস্তান জনগোষ্ঠীর যে বৈষম্য, এই বৈষম্যের বিরুদ্ধেই সংগ্রামের ফসল আমাদের মুক্তিযুদ্ধ। এবং সেই জন্য মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আমরা, এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমরা ঠিক করেছিলাম যে আমাদের আমরা ঘোষণা করেছিলাম 10ই এপ্রিল 71-এ, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে আমাদের দেশ আগামী দিনে আমরা শুরু করব। এবং আমরা যাত্রাও শুরু করেছিলাম, এবং সেই যাত্রার পথে যারা এটাকে মেনে নিতে পারেনি, যারা ঘাপ্পি মেরেছিল, তারা আমরা এই সরকারের ভিতরে ঢুকে পড়েছে বলে আমরা সন্দেহ করছি, এবং নানাভাবে প্রশ্রয় আশ্রয় পাচ্ছে। এখন এই সময় উপদেষ্টা পরিষদে আছে বলে মনে করেন? উপদেষ্টা পরিষদ বলবো না, আপনি যদি মনে করেন যে আমাদের যেদিন আমাদের বিজয় হলো, সেই দিন আমরা কোন দলকে সামনে চলে আসতে দেখলাম? আমাদের যারা এটাকে ম্যানেজ করে আগামী দিনের শেখ হাসিনা চলে গেলেন, শেখ হাসিনার দেশ থেকে বাধ্য হলেন, তার পরবর্তী ঘটনা প্রবাহে কোন দলের নাম প্রথমে উচ্চারিত হলো, কাদের নাম উচ্চারিত হলো, এই বিষয়গুলো আমাদের জাতি জনমনে প্রশ্ন আসছে, উত্তরও খুঁজে পাচ্ছে। এবং নিশ্চয়ই সেই জায়গার থেকে আমি মনে করি না উপদেষ্টা পরিষদে, কিন্তু এটা একটা লিঙ্ক, নানাভাবে এই লিঙ্কগুলো মানুষ জনমনে প্রশ্ন উঠছে। আবু সাইদ খান, আপনার কাছে একটু জানতে পারি, গাজীপুরের ঘটনা আমরা সবাই জানি, আসলে এক সাবেক মন্ত্রীর বাড়িতে আক্রমণ করতে গিয়ে প্রতিপক্ষ হিসেবে আসলে ছাত্র জনতা এখানে প্রাণও গেছে। তো সেই জায়গায় আমরা যদি দেখি যে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন যে গাজীপুরে প্রতিহত করা হবে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের, এবং এই ঘোষণার পরই আসলে আমরা দেখেছি যে অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে 8ই ফেব্রুয়ারি, এবং এই অপারেশনে এখন পর্যন্ত সারা দেশে প্রায় 1,500-এর মতো আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক করা হয়েছে, সাথে বেশ কিছু বেআইনি অস্ত্র উদ্ধার করা হয়েছে। সো এই যে ডেভিল হান্টের কথা বলা হচ্ছে, এটা কি শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মী বা তাদেরকেই ডেভিল বলে, নাকি সত্যিকার অর্থে যারা তাণ্ডব সৃষ্টি করে, নাশকতা সৃষ্টি করে, সামগ্রিকভাবে যারা ডেভিল, তাদের সকলকে ধরানোর জন্য এই ডেভিল হান্ট? কি মনে করছেন আপনি? আচ্ছা, যারা আওয়ামী লীগের 15 বছরে যারা দুঃশাসন এর জন্য যারা দায়ী এবং যারা বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত, তারা তো দেশে নেই। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেড। এবং তারা আত্মগোপন করে আছে, তাদেরকেও কিন্তু গ্রেপ্তার হয়নি। তাদের যদি খুঁজে বের করা যেত, যদি এখানে সেই সমস্ত অপরাধী, চিহ্নিত অপরাধী যারা বিভিন্ন অঘটন লুটপাটের সঙ্গে জড়িত, তাহলে এটা বুঝতাম সত্যিকারের ডেভিল হান্ট। হ্যাঁ, সেটা সত্যিকারের ডেভিল হান্ট হতো। আর একটা হচ্ছে যে এখানে সিন্ডিকেট যারা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়, তো তাদেরকে যদি ওই সিন্ডিকেট, দ্রব্যমূল্যর যারা সিন্ডিকেটের মাধ্যমে দাম নিয়ন্ত্রণের চেষ্টা করে, তাদের যদি 2-4 জনকে গ্রেপ্তার করা হতো, বুঝতাম যে ডেভিলদেরকে করা হয়েছে। তো এখানে আওয়ামী লীগকেও টার্গেট করা হয়েছে বলে সেটা আমার মনে হয় না। কেন আওয়ামী লীগকে টার্গেট করলে আওয়ামী দুঃশাসনের সঙ্গে এটা একটা লোক দেখানো বিষয় হয়ে দাঁড়িয়েছে, কেননা এর কোনো সাফল্য আমি দেখতে পাচ্ছি না। এটা আমার মনে হয় যে অভিযানের জন্যই অভিযান, এটা খুব ফল বয়ে আসছে বলে আমার মনে হয় না। আর একটা হচ্ছে যে এই যে কোনো অপারেশন করতে হলে যে প্রস্তুতি দরকার,
এবং যেভাবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সজ্জিত করা দরকার সেই ধরনের সজ্জিত করা হয়েছে বলে আমার মনে হয়। ছাড়াই একটা ঘোষণা দেওয়া হয়েছে। ওকে, সো আরেকটা জিনিস আপনার কাছে একটু জানতে চাই, এই যে ধ্বংসযজ্ঞ, এই যে প্রতিহিংসার রাজনীতির একটা লেগেসি আমরা বয়ে নিয়ে যাচ্ছি, নতুন বাংলাদেশ বলার পরেও সেটা আমরা দেখছি, ভাঙচুর, ভিন্ন মতের মানুষকে তার মত প্রকাশে বাধা দেওয়া কি হচ্ছে না? এই প্রশ্নটা নিশ্চয়ই আমাদের করতে হবে যখন আমরা দেখি যে মেয়েদের ফুটবল খেলা বন্ধ করে দেওয়া হয়, যখন দেখি আমরা লালন উৎসব বন্ধ হয়ে যায়, বসন্ত উৎসব বন্ধ হয়ে যায়। এটার মানে দীর্ঘমেয়াদী কি প্রভাব আসলে আমাদের বাংলাদেশের রাজনীতিতে পড়বে? আচ্ছা, যখন নদীতে বান আসে তো তখন দেখা যায় যে অনেক স্বচ্ছ পানি আসে, তার সঙ্গে কিছু আবর্জনা আসে। তো যখন বিপ্লবী জোয়ার আশ্রে পড়ে তখন তার সঙ্গে কিছু আবর্জনা তৈরি হয়। তো আমার কাছে মনে হয় এই অভ্যুত্থানের সঙ্গে যারা গা মিলিয়েছিল এই ধরনের কিছু শক্তি রয়েছে, যারা হচ্ছে অন্ধকারের শক্তি, পিছনে শক্তি। এই কুপমণ্ডক, ধর্মান্ধ, সাম্প্রদায়িক গোষ্ঠী তারা এই আন্দোলনের সঙ্গে গা ঢাকা দিয়েছিল এবং আমার মনে হয় তাদেরকে চিহ্নিত করা উচিত। এই আন্দোলন ছিল জনগণের অভ্যুত্থান, ব্যাপক জনমানুষের, প্রগতিশীল মানুষের, গণতন্ত্রকামী মানুষের অভ্যুত্থান ছিল, তাদের অংশগ্রহণ ছিল। তার সঙ্গে কিছু সুবিধাবাদী এবং সাম্প্রদায়িক কুপমণ্ডক শক্তি এখানে গা ঢাকা দিয়েছিল। আমার মনে হয় তাদেরকে চিহ্নিত করা দরকার। এটা কেবলমাত্র সরকারের কাছে দাবি করে হবে না, এখানে প্রগতিশীল রাজনৈতিক দলের দায় আছে। তাদের দায়িত্ব হবে প্রগতিশীল রাজনৈতিক দল, সংস্কৃতি কর্মী, মানবাধিকার কর্মী, তাদেরকে এই ধরনের কুপমণ্ডক শক্তিকে চিহ্নিত করতে হবে এবং জনসমক্ষে তুলে ধরতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। মানুষের ক্ষোভ আর ঘৃণার সুযোগ নিয়ে কেউ যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং আমাদের যে একতায় আশা তৈরি হয়েছে সেই আশা যাতে আমাদের ভঙ্গ না হয়, সেই ব্যাপারে যাতে আমরা সকলে সচেতন থাকি, এই আহ্বানটি জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। দর্শক, আবার দেখা হবে, আবার কথা হবে।